আমরা ইতিহাসের সবচেয়ে আরামদায়ক সময় বাস করছি, তবু কেন আমাদের মাঝে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন সবচেয়ে বেশি? কারণ আমাদের ব্রেইন এখন ছোট ছোট সমস্যাকে বড় বিপদ মনে করে। এই সমস্যার সমাধান কোনো ওষুধ নয়, বরং কিছু কষ্ট। কিভাবে? চলুন জেনে নিই মাইকেল ইস্টারের চমৎকার রিসার্চ থেকে। আমি বুলবুল, স্বাগতম বুক এক্সপ্লোরারে। আমরা আজ যে পৃথিবীতে বাস করছি, আমাদের পূর্বপুরুষদের কাছে এটি ছিল এক কাল্পনিক স্বর্গ। গত ১০০ বছরে মানুষের জীবনযাত্রায় যে আমূল পরিবর্তন এসেছে, তা বিবর্তনের লক্ষ লক্ষ বছরের ইতিহাসের তুলনায় চোখের পলকের মতো। মাইকেল ইস্টার তার বইতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সত্য তুলে ধরেছেন। আমাদের জিন বা ডিএনএ আজও সেই প্রস্তর যুগের মতোই রয়ে গেছে, কিন্তু আমাদের পরিবেশ বদলে গেছে পুরোপুরি। লক্ষ লক্ষ বছর ধরে মানুষের টিকে থাকার প্রধান শর্তই ছিল কষ্ট। তখন মানুষকে খাবারের জন্য মাইলের পর মাইল দৌড়াতে হতো, হাড় কাঁপানো শীত সহ্য করতে হতো এবং দিনের বেশিরভাগ সময় অনিশ্চয়তার মধ্যে কাটাতে হতো। আমাদের মস্তিষ্ক এমনভাবে বিবর্তিত হয়েছে যাতে সে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য সবসময় সতর্ক থাকে। কিন্তু আজ আমরা এমন এক সময় পৌঁছেছি যেখানে খাবার পেটে আমাদের শিকার করতে হয় না, বরং আঙুলের এক চাপে খাবার দরজায় চলে আসে। আমাদের ঘরগুলো সবসময় নিয়ন্ত্রিত তাপমাত্রায় থাকে। এই যে অভাবনীয় আরাম, এটাই আমাদের জন্য নতুন এক আপদ হয়ে দাঁড়িয়েছে। লেখক এখানে একটি চমৎকার গবেষণার কথা উল্লেখ করেছেন, যাকে বলা হয় ব্লু ডট ইফেক্ট, বা তাত্ত্বিকভাবে প্রিভেলেন্স ইনডিউসড কনসেপ্ট চেঞ্জ। হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে, যখন মানুষের জীবনে বড় সমস্যাগুলো শেষ হয়ে যায়, তখন মানুষের মস্তিষ্ক থামে না। সে তখন ছোটখাটো বা সামান্য বিষয়গুলোকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করতে শুরু করে। সহজভাবে বললে, আগে আমাদের সমস্যা ছিল আজ বাঘের হাত থেকে বাঁচব তো, অথবা আজ খাবার জুটবে তো। এখন আমাদের সমস্যা হলো ওয়াইফাই কেন স্লো, অথবা অফিসে কলিগ কেন এভাবে তাকালো। আমাদের মস্তিষ্ক বাঘের হাত থেকে বাঁচার জন্য যে পরিমাণ স্ট্রেস হরমোন নিঃসরণ করত, আজ সামান্য ট্রাফিক জ্যামে পড়লে ঠিক একই পরিমাণ স্ট্রেস অনুভব করে। কারণ আমাদের মস্তিষ্ক বিপদ এবং অস্বস্তির মধ্যে পার্থক্য করতে ভুলে গেছে। মাইকেল ইস্টার এই পরিস্থিতিকে বলছেন কমফর্ট ক্রিপ। এর মানে হলো, আমরা যত বেশি আরামদায়ক জিনিস পাই, আমাদের মানদণ্ড তত উপরে উঠে যায়। এক সময় যা আমাদের কাছে বিলাসিতা ছিল, আজ তা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। আর এই আরামের জালে আটকা পড়ে আমরা আমাদের শরীরের এবং মনের সেই সহজাত রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি। গবেষণায় দেখা গেছে, আধুনিক মানুষেরা দিনে গড়ে ৯ ঘন্টা সোফায় বা চেয়ারে বসে কাটায়। আমাদের পূর্বপুরুষরা দিনে গড়ে ১০ থেকে ১৫ মাইল হাঁটতেন। এই শারীরিক নিষ্ক্রিয়তা শুধু আমাদের স্থূলতা বাড়াচ্ছে না, বরং আমাদের মেটাবলিজম এবং হরমোনাল ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে। যখন শরীর কোনো চ্যালেঞ্জ পায় না, তখন সে ভেতর থেকে অলস হয়ে যায় এবং ছোটখাটো রোগব্যাধি বা মানসিক চাপ সামলানোর ক্ষমতা হারিয়ে ফেলে। তাই সফল মানুষরা যখন আজ ইচ্ছাকৃতভাবে কষ্ট খোঁজে, তারা আসলে তাদের সেই আদিম এবং শক্তিশালী সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করে। তারা বুঝতে পেরেছে যে বিবর্তনীয়ভাবে আমরা কষ্টের জন্যই তৈরি, আর এই সত্যটি মেনে না নিলে আমরা মানসিকভাবে আরও দুর্বল এবং শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়ব। মাইকেল ইস্টার তার গবেষণার এক পর্যায়ে পরিচিত হন ডক্টর মার্কাস এলিয়েটের সাথে, যিনি বিশ্বের নামী অ্যাথলেটদের পারফরম্যান্স নিয়ে কাজ করেন। মার্কাস এলিয়েট একটি বিশেষ দর্শনে বিশ্বাস করেন, যার নাম মিসোগি। এটি মূলত একটি প্রাচীন জাপানি শিন্তো প্রথা, যেখানে মানুষ বরফ শীতল ঝর্ণার নিচে দাঁড়িয়ে নিজেকে শুদ্ধ করত। কিন্তু আধুনিক প্রেক্ষাপটে এর অর্থ অনেক বেশি গভীর। মিসোগি হলো এমন একটি শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জ যা আপনি বছরে মাত্র একবার করবেন। এটি আপনার শরীরকে শুধু কষ্ট দেওয়া নয়, বরং আপনার মস্তিষ্ককে এটা বোঝানো যে আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা সাধারণত আমাদের ক্ষমতার মাত্র ৪০ থেকে ৫০% ব্যবহার করি, কারণ আমাদের মস্তিষ্ক চায় আমরা সবসময় সেফ বা নিরাপদ থাকি। মিসোগি সেই নিরাপত্তার দেওয়াল ভেঙে দেয়। মাইকেল ইস্টার এই মিসোগি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ২টি প্রধান নিয়মের কথা বলেছেন, যা সফল মানুষরা অক্ষরে অক্ষরে পালন করেন। ১. চ্যালেঞ্জটি এমন হতে হবে যেখানে আপনার সফল হওয়ার সম্ভাবনা হবে মাত্র ৫০%। যদি আপনি জানেন যে আপনি কোনো কাজ অনায়াসে শেষ করতে পারবেন, তবে সেটি মিসোগি নয়। এটি হতে হবে এমন কিছু যা করার সময় আপনার বারবার মনে হবে, আমি কি পারবো, আমি বোধহয় আর এক কদমও এগোতে পারবো না। যখন আপনি এই মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যান এবং শেষ পর্যন্ত সফল হন, তখন আপনার মস্তিষ্কের মানচিত্র বদলে যায়। পরবর্তীকালে বাস্তব জীবনের কোনো কঠিন সমস্যা আপনার কাছে আর অসম্ভব মনে হয় না, কারণ আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি অলরেডি পার করে এসেছেন। ২. চ্যালেঞ্জটি এমন হতে হবে যাতে আপনার জীবনের ঝুঁকি না থাকে।
মিসোগি মানে বোকামি করা নয়, এটি আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নয়, বরং অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করা। এটি হতে পারে 40 মাইল পাহাড়ি পথ পাড়ি দেওয়া বা নিজের শরীরের ওজনের সমান বোঝা নিয়ে দীর্ঘ পথ হাঁটা। মূল কথা হল নিরাপত্তা বজায় রেখে নিজেকে সর্বোচ্চ কষ্টের সীমানায় নিয়ে যাওয়া। কেন সফল মানুষরা এটি করেন? এর পেছনের বিজ্ঞানটি হল রেজিলিয়েন্স বা সহনশীলতা। যখন আমরা সবসময় আরামের মধ্যে থাকি তখন আমাদের সহনশীলতার মাত্রা কমে যায়। ফলে সামান্য অপমান, অফিসের সামান্য কাজের চাপ বা ব্যক্তিগত জীবনের ছোট বিবাদ আমাদের ডিপ্রেশনে ফেলে দেয়। কিন্তু যারা মিসোগি করেন তাদের মস্তিষ্ক জানে কিভাবে প্রতিকূলতা মোকাবিলা করতে হয়। মাইকেল ইস্টার নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য উত্তর মেরুর প্রচণ্ড শীতে 33 দিনের জন্য একটি অভিযানে গিয়েছিলেন। সেখানে তাকে মাইলের পর মাইল বরফের উপর দিয়ে হাঁটতে হয়েছে, নিজের খাবার নিজে বহন করতে হয়েছে এবং হাড় কাঁপানো শীতে তাঁবুতে রাত কাটাতে হয়েছে। এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকি, যেমন সোশ্যাল মিডিয়া লাইক, মেল রিপ্লাই দেরি হওয়া, এগুলো আসলে কতটা তুচ্ছ। সফল অ্যাথলিট বা বড় কোম্পানির সিইওরা যখন বছরে একবার এমন কোনো কঠিন কাজ করেন তখন তারা আসলে তাদের মস্তিষ্কের কমফর্ট জোন বা আরামদায়ক বৃত্তকে বড় করেন। এর ফলে বছরের বাকি 364 দিন তারা অনেক বেশি শান্ত এবং ধীরস্থিরভাবে বড় বড় সিদ্ধান্ত নিতে পারেন। তারা বুঝতে পারেন যে শারীরিক কষ্ট সাময়িক, কিন্তু সেই কষ্ট থেকে পাওয়া মানসিক শক্তি চিরস্থায়ী। সহজভাবে বললে মিসোগি আমাদের শেখায় যে কষ্ট মানেই বিপদ নয়, কষ্ট মানে হলো নিজেকে চেনার একটি সুযোগ। আপনি যদি বছরে অন্তত একবার নিজের আরামের বৃত্ত থেকে বের হয়ে এমন কিছু করেন যা আপনার জন্য অসম্ভব মনে হচ্ছে, তবে আপনি আবিষ্কার করবেন এক নতুন আপনাকে, যে কোনো বাধা মানতে রাজি নয়। মাইকেল ইস্টার তার বইতে একটি অদ্ভুত কিন্তু বাস্তব প্রশ্ন তুলেছেন। শেষ কবে আপনি স্রেফ চুপচাপ জানালার বাইরে তাকিয়ে 10 মিনিট বসেছিলেন, হাতে কোনো ফোন ছিল না? সম্ভবত উত্তরটি হবে অনেকদিন আগে। আধুনিক যুগে আমরা একঘেয়েমি বা বোর্ডামকে একটি রোগ মনে করি। আমাদের হাতে এখন 5 সেকেন্ড সময় থাকলেও আমরা পকেট থেকে স্মার্টফোন বের করি। এই যে 1 সেকেন্ডের জন্য বোর হতে না চাওয়ার প্রবণতা, এটাই আমাদের সৃজনশীলতা এবং মানসিক প্রশান্তি ধ্বংস করছে। 1. ইলেকট্রিক শকের অদ্ভুত গবেষণা। লেখক এখানে ভার্জিনিয়া ইউনিভার্সিটির একটি অত্যন্ত চমৎপ্রদ গবেষণার কথা উল্লেখ করেছেন। সেখানে একদল মানুষকে একটি ঘরে 15 মিনিটের জন্য একা বসিয়ে রাখা হয়েছিল। তাদের কাছে কোনো ফোন বা বই ছিল না, ছিল শুধু একটি বাটন যা চাপ দিলে তারা নিজেদের শরীরে মৃদু ইলেকট্রিক শক দিতে পারবে। ফলাফল ছিল ভয়াবহ। দেখা গেল বেশিরভাগ মানুষ স্রেফ নিজের চিন্তার সাথে একা থাকার চেয়ে নিজেকে ইলেকট্রিক শক দেওয়াকে বেশি পছন্দ করেছে। এর মানে হলো আমরা স্রেফ বসে থাকাকে এতটাই ভয় পাই যে আমরা ব্যথার চেয়েও বোর্ডামকে বেশি ভয়ঙ্কর মনে করি। 2. ডিফল্ট মোড নেটওয়ার্ক। আমাদের মস্তিষ্ক যখন কোনো নির্দিষ্ট কাজে, যেমন ফোন স্ক্রলিং বা কাজ করায় ব্যস্ত থাকে না, তখন এটি এই ডিএমএন মোডে চলে যায়। এই অবস্থাতেই মস্তিষ্ক অতীতের তথ্যগুলো গুছিয়ে নেয়, ভবিষ্যতের পরিকল্পনা করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নতুন এবং সৃজনশীল আইডিয়া তৈরি করে। আপনি যখন সবসময় ফোনে ডুবে থাকেন, আপনি আপনার মস্তিষ্ককে এই ডিএমএন মোডে যাওয়ার সুযোগই দিচ্ছেন না। এর ফলে আপনার ব্রেন সারাক্ষণ ইনপুট নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সে নিজে কিছু প্রসেস করতে পারে না। এটাই আধুনিক মানুষের অ্যাংজাইটি এবং সিদ্ধান্ত নিতে না পারার প্রধান কারণ। 3. স্মার্টফোন আমাদের ব্রেনের জন্য ফাস্ট ফুড। মাইকেল ইস্টার স্মার্টফোনকে ব্রেনের জন্য ফাস্ট ফুড হিসেবে বর্ণনা করেছেন। যেমন ফাস্ট ফুড আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে কিন্তু জিহ্বাকে আনন্দ দেয়, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্ককে ডোপামিন নামক এক প্রকার হরমোনের নেশায় আটকে রাখে। আমরা যখনই কোনো নোটিফিকেশন দেখি বা ফিড স্ক্রল করি, আমাদের মস্তিষ্ক মনে করে সে নতুন কিছু শিখছে, কিন্তু বাস্তবে এটি স্রেফ ডিজিটাল নয়েজ। এই অতিরিক্ত তথ্যের ভার আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। 4. কিভাবে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব? সফলদের পদ্ধতি। সফল মানুষরা তাদের জীবনের ডিজিটাল ডিটক্স বা ইচ্ছাকৃত একঘেয়েমি প্র্যাকটিস করেন। লেখক এখানে কয়েকটি কার্যকরী উপায়ের কথা বলেছেন। ফোন ছাড়া হাঁটা। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট কোনো মিউজিক বা পডকাস্ট ছাড়াই হাঁটুন। আপনার চিন্তাকে ডানা মেলতে দিন। অপেক্ষার সময় উপভোগ করা। লিফটের জন্য অপেক্ষা করছেন বা লাইনে দাঁড়িয়ে আছেন, ফোন বের করবেন না, আপনার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করুন। বোর্ড হওয়ার সময় তৈরি করা। দিনের একটি নির্দিষ্ট সময় রাখুন যখন আপনি কোনো ইলেকট্রনিক ডিভাইস স্পর্শ করবেন না। যখন আপনি আপনার মস্তিষ্ককে এই শান্ত সময়টুকু দেবেন, দেখবেন আপনার অস্থিরতা কমে আসছে। আপনি লক্ষ্য করবেন যে আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসছে যা আপনি ফোনের স্ক্রিনে থাকাকালীন কখনোই পেতেন না। সফল মানুষরা জানেন যে মহান উদ্ভাবনগুলো কোনো স্ক্রলিংয়ের মাঝে আসে না, বরং তা আসে নিস্তব্ধতার মাঝে।
সহজ কথায়, আপনি যদি সৃজনশীল হতে চান তবে আপনাকে আবার বোর্ড হওয়া শিখতে হবে। আপনাকে আপনার নিজের চিন্তার সাথে সময় কাটানোর অভ্যেস করতে হবে, কারণ আপনার ভেতরের সেরা সত্তাটিকে খুঁজে পাওয়ার জন্য বাইরের নয়েজ বা কোলাহল কমানো অত্যন্ত জরুরি। মাইকেল ইস্টার তার গবেষণায় একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। আধুনিক মানুষ তার জীবনের প্রায় 93% সময় ইনডোর বা 4 দেওয়ালের ভেতরে কাটায়। আমরা এখন একটি ইনডোর স্পিসিস বা ইনডোর জাতিতে পরিণত হয়েছে, অথচ আমাদের পূর্বপুরুষরা লক্ষ লক্ষ বছর কাটিয়েছে খোলা আকাশের নিচে, বনের মধ্যে। আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র মূলত প্রকৃতির সেই ফ্র্যাক্টাল বা জটিল জ্যামিতিক নকশার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তৈরি। যখন আমরা কৃত্রিম আলো এবং এসির মধ্যে সারাদিন থাকি, আমাদের মস্তিষ্ক এক ধরনের অবদমিত মানসিক চাপে ভোগে। মাইকেল ইস্টার এখানে প্রকৃতির গুরুত্ব বোঝাতে গিয়ে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার গবেষকদের উদ্ভাবিত একটি বিশেষ নিয়মের কথা বলেছেন, যাকে বলা হয় নেচার পিরামিড বা সহজ ভাষায় 2-20-3 নিয়ম। সফল মানুষরা তাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে এই নিয়মটি কঠোরভাবে পালন করেন। 1. 20 মিনিটের নিয়ম, সপ্তাহে অন্তত 3 বার। গবেষণায় দেখা গেছে, যদি আপনি সপ্তাহে অন্তত 3 দিন মাত্র 20 মিনিট করে কোনো সিটি পার্ক বা গাছপালা ঘেরা স্থানে সময় কাটান, তবে আপনার শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা নাটকীয়ভাবে কমে যায়। একে বলা হয় নেচার পেল বা প্রকৃতির ওষুধ। মজার ব্যাপার হলো, এই 20 মিনিটে আপনাকে কোনো ব্যায়াম করতে হবে না, শুধু গাছপালার মধ্যে বসে থাকলেই হবে। এতে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়। 2. 5 ঘন্টার নিয়ম, মাসে অন্তত একবার। পিরামিডের দ্বিতীয় স্তর হল মাসে অন্তত 5 ঘন্টা প্রকৃতির একটু গভীরে সময় কাটানো। এটি হতে পারে কোনো বোটানিক্যাল গার্ডেন, বড় কোনো বন বা সমুদ্র সৈকত। গবেষণায় দেখা গেছে, 5 ঘন্টা যখন আমরা প্রকৃতির মধ্যে কাটাই, তখন আমাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোব বিশ্রাম পায়। এটি মস্তিষ্কের সেই অংশ যা সারাদিন সিদ্ধান্ত নিতে এবং জটিল চিন্তা করতে ব্যবহৃত হয়। এই 5 ঘন্টা প্রকৃতিতে কাটালে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, কারণ গাছপালা থেকে নির্গত ফাইটোসেডস নামক এক ধরনের বায়বীয় পদার্থ আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি, যা আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধী কোষগুলোকে সক্রিয় করে তোলে। 3 দিনের নিয়ম, বছরে অন্তত একবার। এটি হলো পিরামিডের সর্বোচ্চ স্তর এবং মাইকেল ইস্টারের মতে এটি সবচেয়ে শক্তিশালী। বছরে অন্তত একবার টানা 3 দিন এমন জায়গায় কাটানো যেখানে ইন্টারনেটের কোনো সিগন্যাল নেই এবং আপনি পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। একে বলা হয় 3 ডে ইফেক্ট। সায়েন্টিস্টরা দেখেছেন যে প্রকৃতিতে থাকার তৃতীয় দিনে আমাদের মস্তিষ্কের আলফা ওয়েভ পরিবর্তিত হতে শুরু করে। আমাদের চিন্তা করার ধরন গভীর হয় এবং আমাদের পুরনো কোনো মানসিক আঘাত বা দীর্ঘদিনের দুশ্চিন্তা কমতে শুরু করে। এটি অনেকটা আপনার মস্তিষ্কের হার্ড ড্রাইভটি ফরম্যাট করে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার মতো। বড় বড় সফল উদ্যোক্তারা বছরের একটি নির্দিষ্ট সময় আইসোলেশন বা নির্জনতায় কাটান এই কারণেই। কেন প্রকৃতি আমাদের শান্ত করে? প্রকৃতির মধ্যে একটি বিশেষ জ্যামিতি থাকে যা আমাদের চোখের এবং মস্তিষ্কের জন্য আরামদায়ক। আপনি যখন গাছের পাতার দিকে তাকান বা বয়ে চলা পানির শব্দ শোনেন, তখন আপনার মস্তিষ্ককে বাড়তি কোনো এনার্জি খরচ করতে হয় না তথ্য প্রসেস করার জন্য। একে বলা হয় সফট ফ্যাসিনেশন। এটি আমাদের মানসিক ক্লান্তি দূর করে এবং নতুন করে কাজে মনোযোগ দেওয়ার শক্তি যোগায়। সফল মানুষরা জানেন যে সারাদিন ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। আপনাকে মাঝে মধ্যে জঙ্গল বা পাহাড়ের আশ্রয়ে যেতেই হবে। প্রকৃতি আপনার সৃজনশীলতাকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারে যা 4 দেওয়ালের এসি রুমে সম্ভব নয়। সহজ কথায়, আপনি যদি মানসিকভাবে শক্তিশালী এবং স্ট্রেস মুক্ত থাকতে চান, তবে আপনাকে প্রকৃতির সাথে আপনার হারিয়ে যাওয়া সম্পর্কটি আবার গড়ে তুলতে হবে। এই 2-20-3 নিয়মটি কেবল একটি পরামর্শ নয়, এটি আপনার মস্তিষ্কের দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য একটি প্রেসক্রিপশন। আধুনিক যুগে আমাদের সবচেয়ে বড় বিলাসিতা হল আমাদের কখনো ক্ষুধার্ত থাকতে হয় না এবং কখনো খুব বেশি শীত বা গরম সহ্য করতে হয় না। আমরা এখন এমন এক পরিবেশে বাস করি যেখানে খাবার সবসময় হাতের কাছে এবং ঘরের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রিত। মাইকেল ইস্টার বলছেন, এই অতিরিক্ত সুবিধা আমাদের শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়াকে অলস এবং দুর্বল করে দিচ্ছে। 1. ক্ষুধার প্রয়োজনীয়তা এবং অটোফেজি। আমরা যখনই একটি অস্বস্তি বোধ করি, তখনই কিছু একটা খেয়ে ফেলি। মাইকেল ইস্টার বলছেন, আধুনিক মানুষ আসলে জানেই না প্রকৃত ক্ষুধা কী। আমরা যা খাই তার বেশিরভাগই হল অভ্যাস বা মানসিক ক্ষুধা। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে মাঝে মধ্যে ক্ষুধার্ত থাকা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি, তখন আমাদের কোষে অটোফেজি নামক একটি প্রক্রিয়া শুরু হয়। এর আক্ষরিক অর্থ হল নিজেকে খেয়ে ফেলা। এটি শরীরের একটি প্রাকৃতিক রিসাইক্লিং সিস্টেম। এই প্রক্রিয়ায় শরীর তার ভেতরের পুরনো, ক্ষতিগ্রস্ত এবং রোগাক্রান্ত কোষগুলোকে ভেঙে ফেলে নতুন এবং সুস্থ কোষ তৈরি করে।
সফল মানুষরা প্রায়ই ইন্টারমিটেন্ট ফাস্টিং বা দীর্ঘ সময় না খেয়ে থাকার প্র্যাকটিস করেন। তারা এটি শুধু ওজন কমানোর জন্যই নয়, বরং তাদের মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। ক্ষুধা আমাদের ফোকাস বাড়িয়ে দেয়, কারণ আদিম যুগে ক্ষুধার্ত অবস্থায় মানুষকে অনেক বেশি সতর্ক থাকতে হতো শিকার করার জন্য। 2. ঠান্ডার মোকাবেলা এবং ব্রাউন ফ্যাট। আমরা সবসময় চেষ্টা করি এসির নিচে বা কম্বলের নিচে থাকতে, কিন্তু মাইকেল ইস্টার বলছেন চরম ঠান্ডা সহ্য করার মধ্যে রয়েছে দীর্ঘায়ু হওয়ার রহস্য। আমাদের শরীরে 2 ধরনের চর্বি বা ফ্যাট থাকে, হোয়াইট ফ্যাট এবং ব্রাউন ফ্যাট। হোয়াইট ফ্যাট মূলত অলস চর্বি, যা আমাদের স্থূল করে তোলে। অন্যদিকে ব্রাউন ফ্যাট হল এমন এক ধরনের ফ্যাট যা শরীরকে গরম রাখতে ক্যালোরি পড়ায়। আপনি যখন বরফ শীতল জলে স্নান করেন বা শীতের সকালে পাতমা কাপড়ে বাইরে বের হন, তখন আপনার শরীরের ব্রাউন ফ্যাট সক্রিয় হয়ে ওঠে। এটি আপনার শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং দ্রুত ওজন কমাতে সাহায্য করে। এছাড়া ঠান্ডা পানি আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোনের মাত্রা প্রায় 250% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, যা আমাদের দীর্ঘ সময় প্রফুল্ল এবং এনার্জেটিক রাখে। সফল ব্যক্তিরা কেন সকালে কোল্ড শাওয়ার বা আইস বাথ নেন, তার মূল কারণ এটাই। 3. রকিং, আমাদের আদিম ব্যায়াম। মাইকেল ইস্টার এই বইতে একটি বিশেষ ব্যায়ামের কথা খুব জোর দিয়ে বলেছেন, যার নাম রকিং। রকিং মানে হল একটি ব্যাগে কিছু ওজন নিয়ে মাইলের পর মাইল হাঁটা। আমাদের পূর্বপুরুষরা যখন শিকার করত বা এক স্থান থেকে অন্য স্থানে যেত, তাদের সবসময় ভারী কিছু বহন করতে হতো। আধুনিক জিম বা ট্রেডমিল আমাদের কার্ডিও করায় ঠিকই, কিন্তু রকিং আমাদের কার্ডিও এবং স্ট্রেংথ ট্রেনিং দুটোরই উপকারিতা একসাথে দেয়। মাইকেল ইস্টার নিজে উত্তর মেরুতে তার অভিযানে এই রকিংয়ের গুরুত্ব উপলব্ধি করেছেন। তিনি দেখেছেন যে পিঠে বোঝা নিয়ে হাঁটলে আমাদের হার্ট, ফুসফুস এবং হাড় অনেক বেশি মজবুত হয়। এটি শুধু শরীর নয়, আপনার মানসিক সহ্য ক্ষমতাও কয়েক গুণ বাড়িয়ে দেয়। আপনি যখন 10 থেকে 15 কেজি ওজন নিয়ে 5 মাইল হাঁটেন, তখন আপনার মস্তিষ্ক প্রতিকূলতার সাথে লড়াই করতে শেখে। কেনই শারীরিক কষ্ট প্রয়োজন? মাইকেল ইস্টার বলছেন, আমরা যখন আমাদের শরীরকে কোনো চ্যালেঞ্জ দেই না, তখন শরীর মনে করে সে বিপদমুক্ত এবং সে রিপেয়ারিং বা মেরামতের কাজ বন্ধ করে দেয়। ফলে আমরা দ্রুত বৃদ্ধ হয়ে যাই এবং ডায়াবেটিস বা হার্টের রোগের মতো সমস্যায় পড়ি। সফল মানুষরা জানেন যে শরীরকে মাঝে মধ্যে সার্ভাইভাল মোডে রাখা প্রয়োজন। সহজ কথায়, মাঝে মধ্যে ক্ষুধার্ত থাকা, ঠান্ডার মোকাবেলা করা এবং ওজন নিয়ে হাঁটা, এগুলো স্রেফ কষ্ট নয়, এগুলো হলো আমাদের ডিএনএতে থাকা সেই সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার উপায়। আপনি যদি দীর্ঘজীবী হতে চান এবং মানসিকভাবে অদম্য হতে চান, তবে আপনাকে আপনার শরীরের এই আরামের বৃত্তটি ভাঙতেই হবে। মাইকেল ইস্টার তার বইতে একটি চমৎকার কথা বলেছেন, আমরা মৃত্যুকে ভয় পাই বলেই জীবনকে সঠিকভাবে যাপন করতে পারি না। আধুনিক সমাজে আমরা মৃত্যুকে একটি ট্যাবুর বা নিষিদ্ধ বিষয় বানিয়ে ফেলেছি। আমরা এমনভাবে জীবন কাটাই যেন আমরা চিরকাল বেঁচে থাকব, আর এই মিথ্যা অমরত্বের বোধই আমাদের অলস করে তোলে এবং আমাদের সময়কে তুচ্ছ কাজে ব্যয় করতে প্ররোচিত করে। 1. ভুটানের মানুষের সুখের রহস্য। মাইকেল ইস্টার তার গবেষণার জন্য হিমালয়ের দেশ ভুটানে গিয়েছিলেন। ভুটান বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত। সেখানে গিয়ে তিনি এক অদ্ভুত প্রথার কথা জানতে পারেন। ভুটানের সংস্কৃতিতে মানুষকে প্রতিদিন অন্তত 5 বার মৃত্যু নিয়ে চিন্তা করতে উৎসাহিত করা হয়। তারা বিশ্বাস করে যে আপনি যখন জানবেন যে আপনার সময় সীমিত, তখনই আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেবেন। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মৃত্যুর কথা স্মরণ করে, তারা অন্যদের তুলনায় অনেক বেশি পরোপকারী, অনেক বেশি ধৈর্যশীল এবং মানসিকভাবে শান্ত থাকে। তারা ছোটখাটো সমস্যা বা ঝগড়া নিয়ে মাথা ঘামায় না, কারণ তাদের মস্তিষ্ক জানে যে এসবের কোনো স্থায়ী মূল্য নেই। 2. টেম্পোরাল স্কারসিটি বা সময়ের অভাবের বোধ। অর্থনীতিতে একটি কথা আছে, যে জিনিসের যোগান কম তার দাম বেশি। আমাদের জীবনের ক্ষেত্রেও এটি সত্য। মাইকেল ইস্টার একে বলছেন টেম্পোরাল স্কারসিটি। আমরা যখন ভাবি আমাদের হাতে অফুরন্ত সময় আছে, তখন আমরা আমাদের জীবনের বড় লক্ষ্যগুলোকে কালকের জন্য ফেলে রাখি। কিন্তু সফল মানুষরা সবসময় সচেতন থাকেন যে তাদের সময় ফুরিয়ে আসছে। এই বোধটি তাদের মধ্যে এক ধরনের পজিটিভ স্ট্রেস তৈরি করে, যা তাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজ করতে বাধ্য করে। 3. মৃত্যু চেতনা কিভাবে আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। লেখক এখানে একটি মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলেছেন। কল্পনা করুন, আপনার আয়ু আর মাত্র 1 বছর আছে। আপনি কি তখন আজকের মতো ছোটখাটো বিষয়ে বিরক্ত হতেন? আপনি কি তখন ঘন্টার পর ঘন্টা ফোনে গেম খেলে সময় কাটাতেন? অবশ্যই না।
আপনি তখন আপনার প্রিয়জনদের সময় দিতেন এবং এমন কিছু করার চেষ্টা করতেন যা পৃথিবীতে আপনার চিহ্ন রেখে যাবে। সফল উদ্যোক্তা বা চিন্তাবিদগণ প্রায়ই এই এন্ড অফ লাইফ বা জীবনের শেষ মুহূর্তের কথা কল্পনা করেন। এটি তাদের জীবনের লক্ষ্য বা পারপাস খুঁজে পেতে সাহায্য করে। এটি তাদের মনে করিয়ে দেয় যে আরামদায়ক জীবন মানেই ভালো জীবন নয়, বরং অর্থমহীন জীবনই হল প্রকৃত জীবন। 4. আধুনিক মানুষের সংকট এবং সমাধান। আমরা এখন মৃত্যুকে হসপিটালের সাদা দেওয়ালের পেছনে লুকিয়ে ফেলেছি। আমরা মৃতদেহ দেখতে ভয় পাই, বুড়ো হতে ভয় পাই। মাইকেল ইস্টার বলছেন, এই ভয়টাই আমাদের ভিতর অ্যাংজাইটি তৈরি করছে। আমরা যখন এই ধ্রুব সত্যটিকে গ্রহণ করতে শিখব, তখন আমাদের ভিতর থেকে এক ধরনের অদ্ভুত ভয়হীনতা জন্ম নেবে। তখন আমরা বড় কোনো রিস্ক নিতে বা বড় কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পাব না। সফল মানুষরা জানেন যে জীবনের সবচেয়ে বড় কমফোর্ট ক্রাইসিস হল মৃত্যু নিয়ে চিন্তা না করা, কারণ এটি আমাদের এক ধরনের ছদ্ম নিরাপত্তায় রাখে, যা আসলে আমাদের সম্ভাবনাকে মেরে ফেলে। সহজ কথায়, আপনি যদি সত্যিকারের সুখী হতে চান এবং সফল হতে চান, তবে আপনাকে মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আপনার সময় সীমিত। এই ছোট্ট চর্চাটি আপনাকে আপনার অলসতা থেকে জাগিয়ে তুলবে এবং আপনাকে আপনার জীবনের সেরা ভার্সন হতে সাহায্য করবে। এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে আধুনিক জীবনের অতি আরাম আমাদের শরীর ও মনকে কিভাবে পঙ্গু করে দিচ্ছে। মাইকেল ইস্টারের দ্য কমফর্ট ক্রাইসিস আমাদের শেখায় যে সুস্থতা এবং সফলতা কোনো আরামদায়ক গদিতে বসে আসে না, বরং তা আসে অস্বস্তির মধ্য দিয়ে। কিন্তু প্রশ্ন হল, আমরা কাল থেকে কি করব? আমরা কি সবাই উত্তর মেরুতে অভিযানে যাব? না, তার প্রয়োজন নেই। আমাদের দরকার একটি সুশৃঙ্খল পরিকল্পনা। বুক এক্সপ্লোরার চ্যানেলে আমি বুলবুল আপনাদের জন্য মাইকেল ইস্টারের এই বিশাল গবেষণাকে ছোট ছোট কয়েকটি অভ্যাসে ভাগ করে দিচ্ছি, যা আপনি কাল থেকেই শুরু করতে পারেন। 1. দৈনিক অভ্যাস। 10 মিনিট নিস্তব্ধতা। প্রতিদিন অন্তত 10 মিনিট ফোন ছাড়া চুপচাপ বসে থাকুন। আপনার মস্তিষ্ককে বোর্ড হতে দিন। এই সময়টুকুই আপনার সৃজনশীলতাকে জাগিয়ে তুলবে। কোল্ড শাওয়ার। প্রতিদিন সকালে অন্তত 30 সেকেন্ড একদম ঠান্ডা পানিতে স্নান করুন। এটি আপনার ব্রাউন ফ্যাট সক্রিয় করবে এবং আপনার উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি বাড়াবে। প্রকৃত ক্ষুধা অনুভব করা। ঘড়ির কাঁটা দেখে নয়, বরং পেট যখন সিগন্যাল দেবে তখন খাবার খান। দিনে অন্তত 12 থেকে 14 ঘন্টা ফাস্টিং করার চেষ্টা করুন। সাপ্তাহিক অভ্যাস। 20 মিনিট প্রকৃতি। সপ্তাহে অন্তত 3 দিন 20 মিনিট করে স্থানীয় কোনো পার্কে বা গাছপালার মাঝে সময় কাটান। আপনার কর্টিসল লেভেল চেক করে দেখুন, আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত অনুভব করবেন। রাকিং। সপ্তাহে একদিন একটি ব্যাগে 5 থেকে 10 কেজি ওজন নিয়ে অন্তত 4-5 মাইল হাঁটুন। জিমের এসির চেয়ে এটি আপনার হাড় এবং পেশিকে অনেক বেশি শক্তিশালী করবে। মাসিক ও বাৎসরিক লক্ষ্য। 5 ঘন্টা বন্য প্রকৃতি। মাসে একদিন শহরের কোলাহল ছেড়ে একটু গভীরে প্রকৃতির মাঝে হারান। আপনার ফ্রন্টাল লোবকে বিশ্রাম দিন। মিসগি। বছরে মাত্র একবার এমন একটি চ্যালেঞ্জ নিন যা আপনার মানসিক সীমা ভেঙে দেবে। সেটি হতে পারে কোনো ম্যারাথন দৌড় বা পাহাড়ের চূড়ায় ওঠা। এমন কিছু যা করার সময় আপনার মনে হবে আমি পারব না, কিন্তু শেষে আপনি সফল হবেন। পরিশেষ। মাইকেল ইস্টার বলেছেন, আমরা এমন একটি জীবনের জন্য তৈরি হয়েছি যা আজ আমরা যাপন করছি না। আমরা আরামকে সুখ মনে করি, কিন্তু প্রকৃত সুখ হল প্রতিকূলতাকে জয় করার আনন্দ। সফল মানুষরা কষ্ট খোঁজে, কারণ তারা জানে কষ্টের ওপারেই লুকিয়ে আছে প্রকৃত শান্তি এবং অজেয় মানসিক শক্তি। আপনি কি প্রস্তুত আপনার সেই আরামদায়ক সোফাকে ছেড়ে বেরিয়ে পড়তে? আপনার জীবনের পরবর্তী মিসগি বা বড় চ্যালেঞ্জটি কি হতে পারে? কমেন্টে আমাকে অবশ্যই জানান। আপনাদের কমেন্ট আমাদের নতুন নতুন বইয়ের গভীরে যেতে উৎসাহিত করে। আমি বুলবুল আজ বুক এক্সপ্লোরার থেকে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, অস্বস্তিই হল উন্নতির একমাত্র পথ। যদি আপনি আপনার জীবনকে বদলাতে চান, তবে আগে আপনার আরামকে বিসর্জন দিতে শিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অসাধারণ বইয়ের গল্প নিয়ে।